হ্যালো, আজকে আমরা শিখব হিসাব বিজ্ঞান সাধারণ জাবেদা ক্লাস নাম্বার 5। তো আজকের বিষয় মালিকানা সত্ত্ব সংক্রান্ত জাবেদা। আজকে আমরা যে সূত্রটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মালিকানা সত্ত্ব হ্রাস পেলে ডেবিট এবং মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট। তো এখন আমাদের জানতে হবে যে মালিকানা সত্ত্ব কোনগুলো। তো আসুন আমরা এখন জেনে নিই যে মালিকানা সত্ত্বসমূহ কি কি। মালিকানা সত্ত্বসমূহের মধ্যে একটা হিসাবই রয়েছে, সেটা হচ্ছে মূলধন। মূলধনের বিপরীতে আর একটা হিসাব রয়েছে, সেটি হচ্ছে উত্তোলন। অর্থাৎ মালিকানা সত্ত্ব সমূহের মধ্যে একটা মাত্র হিসাব রয়েছে, সেটা হচ্ছে মূলধন, আর মূলধনের বিপরীতে আর একটা হিসাব রয়েছে, সেটা হচ্ছে উত্তোলন। এখন আমরা একটু জানি যে মালিকানা সত্ত্ব কিভাবে বৃদ্ধি পায় এবং কিভাবে হ্রাস পায়। যখনই ব্যবসা প্রতিষ্ঠানে মূলধন আসে তখনই ব্যবসা প্রতিষ্ঠানে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। মূলধন যে কোনো কিছু হতে পারে, যেমন নগদ সম্পদ ব্যবসা প্রতিষ্ঠানে আসলে সেটা মূলধন হিসেবে যদি আসে তাহলে সেটা মূলধন নামক মালিকানা সত্ত্ব হয়। যদি কোনো সম্পদ ব্যবসা প্রতিষ্ঠানে মূলধন স্বরূপ আনয়ন করা হয় তাহলে সেটাও মূলধন হয়। অন্যদিকে মালিক যদি ব্যবসা প্রতিষ্ঠান থেকে উত্তোলন করে নিয়ে যায় তখন মূলধন হ্রাস পায়, এবং মূলধন হ্রাস পেলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়। তাহলে একটু আগে আমরা যেটা বললাম যে মালিকানা সত্ত্ব সমূহের মধ্যে হিসাব রয়েছে একটাই, সেটা হচ্ছে মূলধন, আর মূলধনের বিপরীতে যেটা রয়েছে সেটা হচ্ছে উত্তোলন। আর উত্তোলন করলেই মূলধন হ্রাস পায়, আর মূলধন হ্রাস পেলে কি হবে? মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। তার মানে উত্তোলন করলেই মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। কি নামক মালিকানা সত্ত্ব হ্রাস পাবে? উত্তোলন নামক মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। তো এভাবেই ব্যবসা প্রতিষ্ঠানে মূলধন আনলে বা ব্যবসা শুরু করলে, যখনই ব্যবসা শুরু করা হবে তখনই মূলধন ব্যবসা প্রতিষ্ঠানে আসবে, কারণ মূলধন ছাড়া কিন্তু ব্যবসা করা যায় না। তাহলে ব্যবসা প্রতিষ্ঠানে মূলধন আনয়ন করলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। আবার যদি ব্যবসা শুরু করা হয় তখনও মূলধন নামক মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। আর এই ব্যবসা প্রতিষ্ঠান থেকে যদি মালিক উত্তোলন করে, উত্তোলন একজন মাত্র করতে পারে, সেটা হচ্ছে মালিক। তো মালিক যদি উত্তোলন করে তখন ব্যবসা প্রতিষ্ঠান থেকে মালিকানা সত্ত্ব হ্রাস পায়। তো এভাবেই ব্যবসা প্রতিষ্ঠানে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায় এবং মালিকানা সত্ত্ব হ্রাস পায়। তো এবার আমরা সেই সূত্রটি আর একবার মনে করে দেই। সূত্রটি কি ছিল? মালিকানা সত্ত্ব হ্রাস পেলে ডেবিট এবং মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট। অর্থাৎ এই যে উপরে যে মালিকানা সত্ত্ব মূলধন নামক যে মালিকানা সত্ত্বটি রয়েছে, এই মালিকানা সত্ত্ব ব্যবসা প্রতিষ্ঠানে যখনই আসবে তখনই ব্যবসা প্রতিষ্ঠানে মূলধন নামক মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। আর মূলধন নামক মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে সেই মালিকানা সত্ত্বকে আমরা কি করে দেব? ক্রেডিট করে দেব। এরপরে উত্তোলন। উত্তোলন করলে ব্যবসা প্রতিষ্ঠান থেকে মালিকানা সত্ত্ব চলে যায় বা মালিকানা সত্ত্ব হ্রাস পায়। সেক্ষেত্রে মালিকানা সত্ত্ব সমূহকে কি করতে হবে? ডেবিট করে দিতে হবে। উত্তোলন নামক মালিকানা সত্ত্বকে কি করতে হবে? ডেবিট করতে হবে। তো এই ব্যাপারটা মনে রাখবে যে উত্তোলন সবসময় ডেবিট হয়, আর মূলধন নামক মালিকানা সত্ত্ব স্বাভাবিকভাবেই ক্রেডিট হবে, কারণ মূলধন নামক মালিকানা সত্ত্ব ব্যবসা প্রতিষ্ঠানে আসে। তো এবার চলেন আমরা কিছু সমস্যার সমাধান করি। ধরুন এভাবে 12টি লেনদেন দেওয়া আছে, আমরা এই 12টি লেনদেনের জাবেদা আজকে করব। প্রথমেই 1 তারিখে যে লেনদেনটি ছিল সেই লেনদেনটি হচ্ছে নগদ 5 লক্ষ টাকা দিয়ে ব্যবসা শুরু করা হলো। তো আমরা বলেছিলাম যখনই ব্যবসা শুরু করা হবে তখনই ব্যবসা প্রতিষ্ঠানে মূলধন আসবে, কারণ মূলধন ছাড়া ব্যবসা করা যায় না। তাহলে এখানে নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হচ্ছে, তার মানে মূলধন হিসেবে নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হচ্ছে। তাহলে মূলধন নিয়ে যখন ব্যবসা শুরু করা হচ্ছে তাহলে ব্যবসা প্রতিষ্ঠানে মূলধন নামক মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে যেহেতু নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হচ্ছে, তার মানে ব্যবসা প্রতিষ্ঠানে নগদ সম্পদ আসতেছে, মানে নগদ সম্পদ বৃদ্ধি পাচ্ছে। তো আমরা 1 নাম্বার জাবেদায় যে পর্ব ছিল
সেই পর্বে বলেছিলাম যে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয় আর সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হয়। যেহেতু এই লেনদেনের মধ্যে ব্যবসা প্রতিষ্ঠানের নগদ সম্পদ নিয়ে ব্যবসা শুরু করা হচ্ছে, তার মানে ব্যবসা প্রতিষ্ঠানের নগদ সম্পদ আসতেছে এবং মূলধন আসতেছে। সেক্ষেত্রে ব্যবসা প্রতিষ্ঠানে মূলধন নামক মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাচ্ছে এবং নগদ সম্পদ বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই 1 তারিখের লেনদেনের জাবেদা কি হবে? 1 তারিখের লেনদেনের জাবেদা হবে নগদান হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট। তো এখন চলেন আমরা একটা জাবেদার ঘর কেটে নেই। তারিখ, বিবরণ, 3 পৃষ্ঠা, ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা। এখন আমরা তারিখের ঘরে তারিখ বসিয়ে দিই, তারপরে বিবরণী ঘরে লিখব নগদান হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট। এরপরে ডেবিটের ঘরে ডেবিট টাকা ও ক্রেডিটের ঘরে ক্রেডিট টাকা বসিয়ে দেব। তারপরে এভাবে ছোট করে একটি আমরা টান দিয়ে দিব বিবরণীর ঘরে। আমাদের 1 তারিখের লেনদেনের জাবেদা কিন্তু হয়ে গেছে। এখন আমরা 2 তারিখের লেনদেনে চলে যাই। 2 তারিখের লেনদেনে বলা আছে মূলধন স্বরূপ 2 লক্ষ টাকা আনয়ন করা হলো। তার মানে একটা ব্যবসা প্রতিষ্ঠান করা হয়েছে, সেই ব্যবসা প্রতিষ্ঠানে 2 তারিখে মূলধন স্বরূপ টাকা আনয়ন করা হয়েছে। তাহলে এই লেনদেনের মধ্যে নগদ ধারে বাকিতে কোনো সম্পদের নাম কোনো কিছু উল্লেখ নেই। তার মানে এই 2 লক্ষ টাকাটা নগদ আনা হয়েছে। তাহলে ব্যবসা প্রতিষ্ঠানে যদি নগদ সম্পদ আনা হয়, নগদ টাকা আনা হয়, তাহলে ব্যবসা প্রতিষ্ঠানে নগদ সম্পদ বৃদ্ধি পায়। অন্যদিকে যেহেতু মূলধন স্বরূপ আনয়ন করা হচ্ছে, তার মানে ব্যবসা প্রতিষ্ঠানে মূলধন আসতেছে, মানে ব্যবসা প্রতিষ্ঠানে মূলধন বৃদ্ধি পাচ্ছে। সেক্ষেত্রে মূলধন বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, আর মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে আমরা সেই মালিকানা সত্ত্বকে ক্রেডিট করে দেই। আর যেহেতু এখানে নগদ সম্পদ আসতেছে, তার মানে নগদ সম্পদ বৃদ্ধি পাচ্ছে। সেক্ষেত্রে নগদ সম্পদ কি হবে? ডেবিট হবে। তো এখন এই লেনদেনের জাবেদা কি হবে? এই লেনদেনের জাবেদা হবে নগদান হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট। এরপর ডেবিটে ঘরে ডেবিট টাকা ও ক্রেডিটে ঘরে ক্রেডিট টাকা বসিয়ে দেবো, তারপরে বিবরণী ঘরে এভাবে টান দিয়ে দেবো। এরপরে আমরা 3 নম্বর যে লেনদেন রয়েছে সেখানে চলে আসলাম। 3 নম্বর লেনদেনে বলা হয়েছে যন্ত্রপাতি মূলধন স্বরূপ আনয়ন করা হলো 1 লক্ষ টাকা। অর্থাৎ আমরা 1 তারিখে ব্যবসা প্রতিষ্ঠান শুরু করেছি, 2 তারিখে কি করেছি? 2 লক্ষ টাকা ব্যবসা প্রতিষ্ঠানের মূলধন স্বরূপ আনয়ন করেছি, আর 3 তারিখে এসে যন্ত্রপাতি মূলধন স্বরূপ ব্যবসা প্রতিষ্ঠানে এনেছি। তাহলে যদি ব্যবসা প্রতিষ্ঠানে যন্ত্রপাতি মূলধন স্বরূপ আনয়ন করা হয়, তাহলে ব্যবসা প্রতিষ্ঠানে মূলধন বৃদ্ধি পায়, অন্যদিকে যন্ত্রপাতি নামক সম্পদ বৃদ্ধি পায়। তো সম্পদ বৃদ্ধি পেলে সম্পদকে ডেবিট করতে হয়, আর মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্বকে ক্রেডিট করতে হয়। এখানে মূলধন নামক মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাচ্ছে, তাই মূলধন নামক মালিকানা সত্ত্বকে আমরা ডেবিট করে দিব, আর যন্ত্রপাতিকে আমরা ক্রেডিট করে দিব, কারণ যন্ত্রপাতি নামক সম্পদ ব্যবসা প্রতিষ্ঠানে আসতেছে, মানে যন্ত্রপাতি নামক সম্পদ বৃদ্ধি পাচ্ছে। সেক্ষেত্রে এই 3 তারিখের লেনদেনে জাবেদা হবে যন্ত্রপাতি হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট। এরপরে ডেবিটে ঘরে ডেবিট টাকা ও ক্রেডিটে ঘরে ক্রেডিট টাকা বসিয়ে দেবো, তারপরে এভাবে বিবরণী ঘরে টান দিয়ে দিব। এরপরে আমরা 4 তারিখের লেনদেনে চলে যাই। 4 তারিখের লেনদেনে বলা হয়েছে 20,000 টাকার পণ্য দ্রব্য নিয়ে ব্যবসা শুরু করা হলো। তাহলে যদি ব্যবসা প্রতিষ্ঠানে পণ্য দ্রব্য নিয়ে ব্যবসা শুরু করা হয়, তাহলে ব্যবসা প্রতিষ্ঠানে ক্রয় নামক ব্যয় বৃদ্ধি পায় আর মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। সেক্ষেত্রে এই লেনদেনের জাবেদা হবে ক্রয় হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট। যেহেতু পণ্য দ্রব্য নামক কোনো হিসাব আমাদের নাই, সেক্ষেত্রে পণ্য দ্রব্য ক্রয় করা হলে সেটাকে ক্রয় হিসাব লিখতে হয়। তো যেহেতু এই 4 তারিখের লেনদেনে পণ্য দ্রব্য নিয়ে ব্যবসা শুরু করা হয়েছে, তাহলে ব্যবসা প্রতিষ্ঠানে ক্রয় নামক একটা হিসাব আসবে। তো সেই ক্রয় হিসাবকে আমরা ডেবিট করে দিব, কারণ আমরা জানি ক্রয় করলে ব্যয় বৃদ্ধি পায়, আর মূলধন হিসেবে যেহেতু পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা শুরু করা হচ্ছে, সেক্ষেত্রে মূলধন নামক মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাচ্ছে, তাই আমরা মূলধন নামক মালিকানা সত্ত্বকে ক্রেডিট করে দিয়েছি। এরপরে ডেবিটে ঘরে ডেবিট টাকা ও ক্রেডিটে ঘরে ক্রেডিট টাকা বসিয়ে দেব। তো আমাদের 4 তারিখের লেনদেনের জাবেদা হয়ে গেল। এখন আমরা 5 তারিখের লেনদেনের জাবেদা শুরু করব। 5 তারিখের লেনদেন কি বলা হয়েছে? নগদ 50,000 টাকা, ব্যাংক জমা 60,000 টাকা ও আসবাবপত্র
40,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। তাহলে আমরা জানি ব্যবসা শুরু করলে মূলধন নামক মালিকানা সত্ত্ব ব্যবসা প্রতিষ্ঠানে আসে, কারণ মূলধন ছাড়া ব্যবসা শুরু করা যায় না। তাহলে মূলধন নামক মালিকানা সত্ত্ব আসলে ব্যবসা প্রতিষ্ঠানে মূলধন নামক মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। অন্যদিকে এই লেনদেনের মধ্যে বলা হয়েছে নগদ 50,000 টাকা, ব্যাংক জমা 60,000 টাকা ও আসবাবপত্র 40,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করা হচ্ছে। তার মানে ব্যবসা প্রতিষ্ঠানে এই নগদ সম্পদ, ব্যাংক সম্পদ এবং আসবাবপত্র সম্পদ এইগুলো আসতেছে, কারণ যেহেতু এইগুলো নিয়ে ব্যবসা শুরু করা হচ্ছে, তার মানে এই সম্পদগুলো ব্যবসা প্রতিষ্ঠানে আসতেছে। তো এই সম্পদগুলো ব্যবসা প্রতিষ্ঠানে আসা মানে কি? এই সম্পদগুলো ব্যবসা প্রতিষ্ঠানে বৃদ্ধি পাচ্ছে। তাহলে কি কি সম্পদ বৃদ্ধি পাচ্ছে? নগদ সম্পদ বৃদ্ধি পাচ্ছে, ব্যাংক জমা সম্পদ বৃদ্ধি পাচ্ছে, আসবাবপত্র নামক সম্পদ বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা জানি সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট করতে হয়। তাহলে এই লেনদেনের মধ্যে কয়টি সম্পদ আছে? 3টা সম্পদ। তাহলে এই 3টা সম্পদ ব্যবসা প্রতিষ্ঠানে আসতেছে, তার মানে 3টা সম্পদ বৃদ্ধি পাচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের এই লেনদেনের জাবেদা কি হবে? এই লেনদেনের জাবেদা কিন্তু একটু বড় হবে। তো আমরা জাবেদার ঘর কেটে নিলাম, তারিখের ঘরে তারিখ বসিয়ে দিলাম। এখন বিবরণী ঘরে লিখব নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট। আজ ক্রেডিট করবো কাকে? মূলধন হিসাবকে আমরা ক্রেডিট করে দিব, কারণ এই সম্পদগুলো নিয়ে ব্যবসা শুরু করা হচ্ছে, তার মানে মূলধন নামক মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাচ্ছে। সেক্ষেত্রে মূলধনকে আমরা ক্রেডিট করে দিয়েছি। আর এই সম্পদগুলো যেহেতু বৃদ্ধি পাচ্ছে আর সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়, তাই আমরা এই সম্পদগুলোকে ডেবিট করে দিলাম। এখন আমরা টাকার অঙ্কগুলো বসাবো। ডেবিটের ঘরে নগদের সোজাসুজি বসিয়ে দেব 50,000 টাকা, ব্যাংক হিসেবের পাশে সোজাসুজি ডেবিটের ঘরে বসিয়ে দেবো 60,000 টাকা, আর আসবাবপত্র সোজাসুজি ডেবিটের ঘরে বসিয়ে দেব 40,000 টাকা। এখন ক্রেডিট ঘরে কত টাকা বসবে? ক্রেডিট ঘরে বসবে এই যে ডেবিট ঘরে যেই টাকাগুলো আছে, এই সবগুলো টাকা যোগ করে যা হবে সেইটা আমরা ক্রেডিট ঘরে বসিয়ে দিব। তো এই সবগুলো যোগ করে কত হয়েছে? 1,50,000 টাকা। তো 1,50,000 টাকা আমরা ক্রেডিট ঘরে বসিয়ে দিয়েছি। এখন আমরা এভাবে টান দিয়ে দিব। তো বন্ধুরা, আপনারা একটা বিষয় খেয়াল করে দেখেন, ক্রেডিট ঘরে যেই টাকার অঙ্কগুলো আছে, ডেবিট ঘরেও কিন্তু সেই টাকার অঙ্কগুলোই আছে। অর্থাৎ ডেবিট এবং ক্রেডিট কিন্তু সমান হতে হবে। ডেবিট এবং ক্রেডিট যদি সমান না হয়, তার মানে আপনার অঙ্ক ভুল হয়েছে। তো এখন আমাদের এই 5 তারিখের লেনদেনের জাবেদা কিন্তু হয়ে গেল। এখন আমরা 6 তারিখের লেনদেনে চলে যাই। 6 তারিখের লেনদেনে কি বলা হয়েছে? বন্ধুর নিকট ঋণ নিয়ে মূলধন হিসেবে আনা হলো 40,000 টাকা। অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানের যে মালিক রয়েছেন, সেই মালিক তার বন্ধুর কাছ থেকে ঋণ করেছে কত টাকা? 40,000 টাকা। ঋণ করে সেই ঋণের টাকা তার ব্যবসা প্রতিষ্ঠানে মূলধন হিসেবে নিয়ে আসছে। তাহলে যদি মালিক বন্ধুর কাছ থেকে ঋণ নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে মূলধন হিসেবে নিয়ে আসে, তাহলে মূলধন নামক মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। অন্যদিকে এই ব্যবসা প্রতিষ্ঠানের মালিক কি করছে? বন্ধুর নিকট থেকে ঋণ নিয়েছে কত টাকা? 40,000 টাকা। আর এই 40,000 টাকা পুরোটাই সে তার ব্যবসা প্রতিষ্ঠানে মূলধন হিসেবে নিয়ে আসছে। সে কিন্তু নগদ 40,000 টাকা নিয়ে আসছে, সে কিন্তু ঋণ নিয়ে আসে নাই। ঋণ নিয়েছে, সে ব্যক্তিগত ঋণ নিয়েছে। অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানের মালিক তার বন্ধুর কাছ থেকে ব্যক্তিগতভাবে ঋণ নিয়েছে। ঋণ নিয়ে সেই ঋণের টাকাটা তার ব্যবসা প্রতিষ্ঠানে নিয়ে আসছে। তাহলে মালিক কি করছে? নগদ টাকা নিয়ে আসছে। তাহলে নগদ টাকা নিয়ে আসছে, তার মানে ব্যবসা প্রতিষ্ঠানে নগদ সম্পদ বৃদ্ধি পাইছে। আর নগদ সম্পদ বৃদ্ধি পেলেই সম্পদকে ডেবিট করতে হয়। তো এই 6 তারিখের লেনদেনে জাবেদা হবে নগদান হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট। এরপর ডেবিটের ঘরে ডেবিট টাকা ও ক্রেডিটের ঘরে ক্রেডিট টাকা বসিয়ে দেব, তারপরে এভাবে টান দিয়ে দেব। এরপরে আমরা 7 তারিখের লেনদেনে চলে যাই। 7 তারিখের লেনদেনে বলা হয়েছে মালিক কর্তৃক নগদ উত্তোলন 7,000 টাকা। অর্থাৎ মালিক তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে নগদ 7,000 টাকা উত্তোলন করেছে। তো ব্যবসা প্রতিষ্ঠান থেকে যদি মালিক উত্তোলন করে নিয়ে যায়, আমরা জানি উত্তোলন করলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়। কি নামক মালিকানা সত্ত্ব? উত্তোলন নামক মালিকানা সত্ত্ব হ্রাস পায়। সেক্ষেত্রে মালিকানা সত্ত্বকে কি করতে হবে? ডেবিট করতে হবে। তো উত্তোলনকে আমরা এখন ডেবিট করে দিব। আর যেহেতু ব্যবসা প্রতিষ্ঠান থেকে মালিক নগদ টাকা উত্তোলন করতেছে,
মানে নগদ টাকা নিয়ে গেছে, ব্যবসা প্রতিষ্ঠান থেকে নগদ টাকা নিয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে ব্যবসা প্রতিষ্ঠান থেকে নগদ সম্পদ হ্রাস পাচ্ছে। আর নগদ সম্পদ হ্রাস পেলে নগদ সম্পদকে কি করতে হয়? ক্রেডিট করতে হয়। আমরা জানি সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হয়, তো সেক্ষেত্রে সূত্র অনুযায়ী নগদ সম্পদকে আমরা এখন কি করব? ক্রেডিট করে দিব। তো এই লেনদেনের জাবেদা কি হবে? উত্তোলন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। এরপরে ডেবিটের ঘরে ডেবিট টাকাও, ক্রেডিটের ঘরে ক্রেডিট টাকা বসিয়ে দেবো, তারপরে এভাবে টান দিয়ে দিব। এরপরে আমরা 8 নম্বর লেনদেনে চলে আসি। 8 নম্বর লেনদেনে বলা হয়েছে কারবার হতে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন 2000 টাকা। কারবার মানে হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠানের আরেক নাম হচ্ছে কারবার। তো এই কারবার হতে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করেছেন 2000 টাকা। তো ব্যক্তিগত প্রয়োজন মানে কি? কার ব্যক্তিগত প্রয়োজন? ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের উত্তোলনের প্রয়োজন। তাহলে ব্যবসা প্রতিষ্ঠানের মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে কি করছে? 2000 টাকা উত্তোলন করছে। উত্তোলন করলেই ব্যবসা প্রতিষ্ঠান থেকে মূলধন চলে যায় বা মূলধন হ্রাস পায়, আর মূলধন হ্রাস পেলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়। সেক্ষেত্রে উত্তোলনকে আমরা ডেবিট করে দিব। আর যেহেতু ব্যক্তিগত প্রয়োজনে সে 2000 টাকা উত্তোলন করেছে, তার মানে নগদ সম্পদ উত্তোলন করে নিয়ে গেছে, তাহলে ব্যবসা প্রতিষ্ঠান থেকে নগদ সম্পদ চলে গেছে বা হ্রাস পেয়েছে, সেক্ষেত্রে সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হয়। তো এই লেনদেনের চাপেদা হবে উত্তোলন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। এরপর ডেবিটের ঘরে ডেবিট টাকাও, ক্রেডিটের ঘরে ক্রেডিট টাকা বসিয়ে দেব। আমাদের 8 তারিখের লেনদেনের চাপেদা হয়ে গেছে। এখন আমরা নেক্সট পর্বে চলে যাই। নেক্সটে 9 তারিখে বলা হয়েছে ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন 3000 টাকা। অর্থাৎ কোম্পানির নামে বা ব্যবসা প্রতিষ্ঠানের নামে একটা ব্যাংক হিসাব রয়েছে, সেই ব্যাংকে টাকা জমা আছে, সেইখান থেকে মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে 3000 টাকা উত্তোলন করছে। তার মানে ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হতে মালিক 3000 টাকা উত্তোলন করে নিয়ে গেছে। আর ব্যাংক থেকে যেহেতু 3000 টাকা উত্তোলন করে নিয়ে গেছে, তার মানে ব্যবসা প্রতিষ্ঠানের ওই ব্যাংক হিসাব হ্রাস পেয়েছে, মানে ব্যাংক সম্পদ হ্রাস পেয়েছে। আর ব্যাংক সম্পদ হ্রাস পেলেই আমরা জানি সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হয়। তাহলে এখানে যেহেতু ব্যাংক সম্পদ হ্রাস পাচ্ছে, তাই আমরা ব্যাংক সম্পদকে ক্রেডিট করে দেব। আর যেহেতু মালিক উত্তোলন করতেছে, তাহলে উত্তোলন ডেবিট হবে, কারণ উত্তোলন করলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়, আর মালিকানা সত্ত্ব হ্রাস পেলেই সেটাকে কি করতে হয়? ডেবিট করতে হয়। তো এই লেনদেনের জাবেদা হবে উত্তোলন হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। এরপর ডেবিটের ঘরে ডেবিট টাকাও, ক্রেডিটের ঘরে ক্রেডিট টাকা বসিয়ে দেব। এরপরে বিবরণী ঘরে এভাবে টান দিয়ে দেব। তারপরে 10 তারিখে লেনদেনে বলা হয়েছে কারবার হতে ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন। আমরা বলেছি কারবার মানে হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের আরেক নাম হচ্ছে কারবার। কারবার হতে কি করছে? ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন করছে। তো যদি মালিক পণ্য উত্তোলন করে, সেক্ষেত্রে ব্যবসা প্রতিষ্ঠান থেকে ক্রয় নামক ব্যয় হ্রাস পায়। আমরা জানি পণ্য নামক কোনো হিসাব নাই, পণ্যকে বলা হয় ক্রয়, আর ক্রয় হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য একটা ব্যয়। তো যেহেতু পণ্য উত্তোলন করতেছে, তার মানে ক্রয় হ্রাস পাচ্ছে, ক্রয় নামক ব্যয় হ্রাস পাচ্ছে। অন্যদিকে মালিক যেহেতু উত্তোলন করতেছে, এই পণ্যগুলো উত্তোলন করে নিয়ে যাচ্ছে, তাহলে উত্তোলন নামক মালিকানা সত্ত্ব হ্রাস পাচ্ছে। সেক্ষেত্রে এই লেনদেনে জাবেদা হবে উত্তোলন হিসাব ডেবিট আর ক্রয় হিসাব ক্রেডিট। কারণ ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয় আর ব্যয় হ্রাস পেলে ক্রেডিট হয়। সেহেতু এই লেনদেনের মধ্যে ক্রয় নামক ব্যয় হ্রাস পাচ্ছে, তাই ক্রয় হিসাবকে আমরা ক্রেডিট করে দিয়েছি। এরপরে আমরা ডেবিটের ঘরে ডেবিট টাকাও, ক্রেডিটের ঘরে ক্রেডিট টাকা বসিয়ে দিলাম। এখন আমরা বিবরণী ঘরে ছোট্ট করে টান দিয়ে দিলাম। এরপরে 11 তারিখের লেনদেনে চলে যাই। 11 তারিখের লেনদেনে বলা হয়েছে ব্যক্তিগত প্রয়োজনে ক্রয় মূল্য পণ্য উত্তোলন 1000 টাকায়। তো যদি ব্যক্তিগত প্রয়োজনে ক্রয় মূল্যে পণ্য উত্তোলন করে, তাহলে উত্তোলন নামক মালিকানা সত্ত্ব হ্রাস পায় আর ক্রয় নামক ব্যয় হ্রাস পায়। সেক্ষেত্রে এই লেনদেনের জাবেদা হবে উত্তোলন হিসাব ডেবিট আর ক্রয় হিসাব ক্রেডিট। এরপরে ডেবিট ঘরে ডেবিট টাকাও, ক্রেডিটের ঘরে ক্রেডিট টাকা বসিয়ে দিব। এরপরে এভাবে আমরা ছোট করে টান দিয়ে দিব। এরপরে 12 তারিখের লেনদেনে বলা হয়েছে ব্যক্তিগত প্রয়োজনে বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন। যদি বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন করা হয়,
তাহলে বিক্রয় নামক আয় হয়। যেহেতু বিক্রয় মূল্য পণ্য উত্তোলন করতেছে, তাহলে ব্যবসা প্রতিষ্ঠানে বিক্রয় নামক আয় হচ্ছে। আর আমরা জানি আয় হলেই আয় বৃদ্ধি পায়, আর আয় বৃদ্ধি পেলে আয়কে ক্রেডিট করতে হয়। যেহেতু এখানে বিক্রয় নামক আয় হচ্ছে, তাহলে এখানে বিক্রয় নামক আয়কে ক্রেডিট করতে হবে। আর উত্তোলন করায় উত্তোলন নামক মালিকানা সত্ত্ব হ্রাস পাচ্ছে, সেক্ষেত্রে উত্তোলনকে আমরা ডেবিট করে দিব। তো এই লেনদেনের জাবেদা কি হবে? উত্তোলন হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। এরপর ডেবিটের ঘরে ডেবিট টাকা ও ক্রেডিটের ঘরে ক্রেডিট টাকা বসিয়ে দিব। তো এই নিচের যে দুইটা লেনদেন রয়েছে, এই দুইটা লেনদেন কিন্তু একটু মনে রাখতে হবে আপনাদের। যদি ক্রয় মূল্যে পণ্য উত্তোলন করে, তাহলে ক্রয়কে ক্রেডিট করতে হয় আর উত্তোলনকে ডেবিট করতে হয়। আর যদি বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন করে, তাহলে উত্তোলনকে ডেবিট করতে হয় আর বিক্রয়কে ক্রেডিট করতে হয়। সো বন্ধুরা, আশা করছি আমাদের এই জাবেদার পর্বগুলো আপনাদের অনেক ভালো লেগেছে। আমরা এখন পর্যন্ত 5টি পর্বে আমাদের এই হিসাব বিজ্ঞানের জাবেদাগুলোকে ভিডিও আকারে আপনাদের কাছে প্রকাশ করেছি। আমাদের এই 5টি পর্বে লিখিত ভার্সন রয়েছে আমাদের www.accountingmama.com ওয়েবসাইটে। আপনারা চাইলে সেখান থেকেও কিন্তু আমাদের এই লেনদেনের জাবেদাগুলো শিখতে পারেন। তো বন্ধুরা, অনেক সময় ভিডিওর মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকে। তো ভুল ত্রুটি হলে পরবর্তীতে কিন্তু এই ভিডিওগুলো ইউটিউবে আপলোড করার পরে সেই ভুল ত্রুটিগুলো সংশোধন করার কোনো সুযোগ থাকে না, যদি না সেটাকে ডিলিট করে দিয়ে আবার পুনরায় আপলোড করা হয়। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, ভুল ত্রুটিগুলো অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমাদের এই ভিডিওগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি আমাদের এই জাবেদার ভিডিওগুলো আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন, যাতে করে তারাও আমাদের এই ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে, সহজেই জাবেদাগুলো শিখতে পারে। তো হিসাব বিজ্ঞানের যদি আপনারা দুর্বল হয়ে থাকেন, এরকম ভাবে ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করেন, তাহলে কিন্তু অবশ্যই আপনারা খুব সহজেই হিসাব বিজ্ঞান আয়ত্ত করতে পারবেন। তো আমরা আমাদের এই চ্যানেলগুলোতে হিসাব বিজ্ঞানের রিলেটেড বিভিন্ন টিউটোরিয়াল ভিডিও প্রকাশ করে থাকি। অবশ্যই আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন, আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকবেন এবং আমাদের ফেসবুক গ্রুপে আপনারা জয়েন হয়ে থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।